লেখিকা সঞ্চিতা চক্রবর্তীর অনেক হিয়ার গল্প। বেলা ৯টা বাজে, তোমার আদরের কন্যাটিকে এবার ঘুম থেকে তোলো। মা ঠাকুর ঘর থেকে বেরিয়ে যদি দেখেন এখনো সে বিছানায় পড়ে আছে, তাহলে কিন্তু আজকেও কুরুক্ষেত্র বাঁধবে। সুলগ্নার কথায় কর্ণপাত না করে অনির্বাণ খবরের কাগজের পাতা উল্টাতে থাকে। ভোর রাতে যখন আমি টয়লেটে গেছি তখনও ওর ঘরে আলো জ্বলতে দেখেছি। মানুষের ঘুমটা খুব জরুরি। মা বয়স্ক লোক, রাত ৯টায় শুয়ে পড়েন, সকাল ৬টায় ওঠেন। আমার মেয়ে যদি কাজ সেরে রাত ৩টেয় ঘুমোতে যায় তবে সে ৯টা ১০টা অবধি ঘুমাবে। এতে কোনো মহাভারত অশুদ্ধ হওয়ার কথা নয়। সে বরং তুমি আর তোমার মা বুঝে নিও। চিরকাল তো বাড়িতে পান থেকে চুন খসলে ব্যাকা কথাগুলো আমাকেই শুনতে হয় কি না। কথা না বাড়িয়ে ঠান্ডা হয়ে যাওয়া চায়ের কাপে চুমুক দিয়ে মুখটা বিকৃত করেন অনির্বাণ। ধুর, এ কাপটাও যে কখন ঠান্ডা হয়ে গেছে। সুলগ্না কড়া চোখে তাকায় স্বামীর দিকে। এই নিয়ে বার দুয়েক হলো। হাফ কাপ চা শেষ করার পর অনির্বাণের মনেই থাকে না চায়ের কাপের কথা। এমন করে সে খবরের কাগজের পাতায় ডুবে যায়। তাই এই ধুর, এর অর্থ যে আর একবার চা করে দেওয়া, এটা বুঝতে তার একটুও কষ্ট হয় না। ঠাকুর ঘর থেকে শাঁখের আওয়াজ ভেসে আসে। সুলগ্না আর একবার অনির্বাণের দিকে তাকিয়ে রান্নাঘরে ঢুকে যায়। ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসেন আলোকমালা। বয়স ৭০ পার হলেও চেহারায় এখনো আভিজাত্য আর তেজ স্পষ্ট ফুটে ওঠে। পরনে গরদ, হাতে পেতলের ধুনুচি। ধুনোর গন্ধে গোটা ঘরটা ততক্ষণে ভরে গেছে। ধোঁয়া চারদিকে ছড়াতে ছড়াতে ঘর পেরোতেই ওর চোখ জোড়া গিয়ে পড়ল অনির্বাণ আর সুলগ্নার দিকে। তেপায়ার ওপর ধুনুচি নামিয়ে রেখে আলোকমালা এক মুহূর্ত থামলেন। মুখ দিয়ে একটা চাপা বিরক্তির শব্দ করে বললেন, বেলা ৯টা বাজে, তা তোমাদের রাজকন্যা কি আজও রাজপ্রাসাদের বিছানা ছেড়ে নামার সুযোগ পেলেন না বৌমা? সুলগ্না কিছু বলার আগেই আলোকমালা আবার বলে উঠলেন, কণ্ঠস্বরে নিখাদ মেজাজ আর আভিজাত্য মেশানো বাঁকা সুর। সংসারের নিয়ম কানুন বলে তো একটা বস্তু থাকে নাকি? আমরাও তো মানুষ। আমাদের যুগে কি রাত জেগে পড়াশোনা বা কাজ হতো না, নাকি রোদ মাথায় তুলে ঘুমোনোটা এখনকার আধুনিকতার নতুন লক্ষণ? অনির্বাণ খবরের কাগজটা একটু নামিয়ে মাকে সামলানোর চেষ্টা করলো। আহা মা, তুমি বোঝো না, হিয়া কাল রাত ৩টে অবধি ল্যাপটপে কাজ করছিল। যে কোনো কাজেই বড্ড নিষ্ঠা ওর। ও তো আর অনর্থক জেগে থাকে না। আহা, কাজের বাহানা। আলোকমালা দেবী ছেলেকে থামিয়ে দিয়ে কড়া চোখে তাকালেন। অনির্বাণ, তুমি থামো। মেয়েকে তুমি মাথায় তুলে তুলে আজ এই জায়গায় এনেছো। শৃঙ্খলা না থাকলে মানুষের বিদ্যা বা প্রতিভা থাকতে পারে, কিন্তু সম্মান আর চরিত্র গড়ে ওঠে না। যে মেয়ে সূর্য ওঠার পর ৩ ঘন্টা ধরে বিছানায় শুয়ে থাকে, তার আলস্যই তো একদিন তার বড় শত্রু হয়ে দাঁড়াবে। সুলগ্না, মেয়েকে এইটুকু নিয়ম শেখাতে পারলে না? রান্নাঘর থেকে চায়ের কাপ হাতে বেরোনো সুলগ্না শান্ত কিন্তু বিষণ্ণ চোখে শাশুড়ির দিকে তাকালো। কোনো উত্তর দিল না সে। চিরকালের অভ্যেস মতো গালমন্দটা নীরবে হজম করে নিলেই যেন ঝগড়াটা আর বাড়ে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি হিয়াকে ডেকে দিচ্ছি। অনির্বাণ খবরের কাগজটা টেবিলের ওপর মুড়ে রেখে সিঁড়ির দিকে পা বাড়ালো। আলোকমালা দেবী ধুনুচিটা একপাশে সরিয়ে রেখে ডাইনিং টেবিলের বড় কাঠের চেয়ারটায় এসে বসলেন। তার মেজাজ তখনও পুরোপুরি ঠান্ডা হয়নি। রান্নাঘর থেকে সুলগ্নার ট্রেতে করে ওর জন্য ধোয়া ওঠা লাল চা আর লুচি তরকারি এনে টেবিলের ওপর রাখলো। প্লেট আর চায়ের কাপটা শাশুড়ির সামনে গুছিয়ে দিয়ে সুলগ্না শান্ত হয়ে পাশে এসে দাঁড়ায়। হঠাৎ দোতলা থেকে অনির্বাণের ছটফটে গলা ভেসে এলো। সাধারণ সময়ের শান্ত অনির্বাণ নয়, ওর কণ্ঠে উৎকণ্ঠা। সুলগ্না, ও সুলগ্না! সিঁড়ির ওপর থেকে অনির্বাণে দ্রুত নেমে আসার ভারী পায়ের শব্দ পাওয়া গেল। এক হাতে কাঠের হাতল ধরে অনির্বাণ সিঁড়ির মাঝামাঝি এসে দাঁড়ালো। সুলগ্না, হিয়া কোথায়? ও তো ঘরে নেই। তোমাকে কি কিছু বলে গেছে? সুলগ্না অবাক হয়ে এগিয়ে এসে বলল, না তো, ও তো ঘরেই ঘুমোচ্ছিল। আমি তো ডাকিনি। কি হয়েছে? অনির্বাণ হাঁপাতে হাঁপাতে সিঁড়ি দিয়ে নেমে এলো। ওর ঘর ফাঁকা। আলোকমালা কড়া গলায় বললেন, অনির্বাণ, কি বলছো এসব? এত বড় ধাড়ি মেয়ে না বলে কয়ে সাত সকালে কোথায় উধাও হয়ে যাবে? ভালো করে ঘরের কোণগুলো দেখেছো? বাথরুমে বা ব্যালকনিতে নেই তো? আমি সব দেখে এসেছি মা।
তোমার দেখার উপর আমার কোনো ভরসা নেই। বৌমা যাও তো, ওর ঘর, বাথরুম, ব্যালকনি, বাড়ির ছাদ ভালো করে দেখে এসো। আচ্ছা দাঁড়াও। শান্তা, ও শান্তা। ঘর মোছার বালতি ফেলে শান্তা দৌড়ে আসে। কি হয়েছে গিন্নিমা? বড় নাতনিকে সকালে দেখেছিস? না তো, মানে আমি তো সকাল থেকে কাজে ব্যস্ত, মামনিকে তো সেভাবে খেয়াল করিনি। নিচে যা, সুখময়কে জিজ্ঞেস কর সে কিছু জানে কি না। দরজার পাশে তাকে আর তার ভাইকে কি আমি এমনি এমনি মাইনে দিয়ে রেখেছি? মালিকেও জিজ্ঞেস করবি। পরিস্থিতির গুরুত্ব বুঝে শান্তা দৌড়ে নিচে নামে। সুলগ্না এক মুহূর্ত থমকে দাঁড়ায়। বুকটা ভারী হয়ে উঠলেও তর্ক করার সময় এটা নয়। যে শাড়ির আঁচলটা কোমরে জড়িয়ে দ্রুত পায়ে দোতলার সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। হিয়ার ঘর, বাথরুম, এমনকি পেছনের বারান্দা আর 3 তলার বিশাল ছাদটাও আতিপাতি করে খুঁজে আসে, কিন্তু কোথাও হিয়ার দেখা মেলে না। ওদিকে ততক্ষণে দারোয়ান, মালি, শান্তা সবাই উঠে এসেছে উপরে। কারোর কাছেই তার মানে আমার বড় নাতনির কোনো খবর নেই, তাই তো? চিৎকার করে ওঠেন আলোকমালা। এতগুলো লোক বাড়ির মধ্যে সকাল থেকে ঘোরাফেরা করছে, আর একটা সমত্ব মেয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল সকালবেলা। কখন সে বের হলো সেটা কেউ দেখতে পেলি না? দেখেছো তো বৌমা, কেন আমি সব কিছুকে শৃঙ্খলায় বাঁধতে চাই। আজ যদি মেয়েকে ছোটবেলা থেকে একটু নিয়ম শৃঙ্খলায় বাঁধার চেষ্টা করতে, তবে আজকের দিনটা দেখতে হতো না। তারপর ছেলের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠেন, হাঁ করে দাঁড়িয়ে আছো কি? মেয়েটার মোবাইলে ফোন করে দেখো। ফোন সুইচ অফ বলছে মা। কি অবস্থা! এতটা দায়িত্ব জ্ঞানহীন হিয়া হলো কি করে? ও জানে না যে বাড়ির লোকজন চিন্তা করবে? সুলগ্না আর চুপ করে থাকতে পারে না। মেয়েটাকে খুঁজে পাচ্ছি না মা, আর আপনি এখন ওর দায়িত্ব জ্ঞানহীনতার কথা তুলছেন? ওর তো কোনো বিপদও হতে পারে। আলোকমালার বুকটা একবার কেঁপে উঠলেও শক্তভাবে বলেন, বাড়ি থেকে না বেরোলে নিশ্চয়ই সে বিপদ হতো না তার, তাই না বৌমা? সুলগ্না মনে মনে বলে, সব বিপদ কি আর শুধু রাস্তায় থাকে মা? মেয়েদের কত বিপদ যে ঘরের মধ্যেই ঘাপটি মেরে লুকিয়ে থাকে, সে কথা যদি আপনি জানতেন। কিন্তু 9টার পর 10টা, 11টা, 12টা, 1টা বেজে যায়, তাও হিয়ার কোনো খোঁজ পাওয়া যায় না। বাড়িতে লোকজনের সংখ্যা বাড়তে থাকে। ফিসফিসানি চাপা গুঞ্জনে পরিণত হয়। ভয়ে, আশঙ্কা, আতঙ্কে পরিণত হয়ে বাবা মার গলা টিপে ধরে। আলোকমালা সম্ভ্রান্ত ব্যানার্জি পরিবারের কর্ত্রী থেকে যে কখন মধ্যবিত্ত আটপৌরে ঠাকুমা হয়ে ওঠেন তা তিনি নিজেই বুঝতে পারেন না। কোষ্ঠী পাথরে রাধা মাধবের সামনে উপুর হয়ে পড়ে থাকেন তিনি। মেয়েটাকে ভালোই ভালোই বাড়ি ফিরিয়ে আনো ঠাকুর, আমি তোমায় সোনার বাসি গড়িয়ে দেব। কিন্তু ঠাকুর রূপোর বাসিতেই সন্তুষ্ট হওয়ার জন্য কিনা জানা নেই, রাত গড়ালেও হিয়ার খোঁজ মিলল না। সন্ধ্যা 7টা। শ্যামপুকুর থানার ওসি টেবিলের চারপাশটায় তখন বেশ ভিড়। অনির্বাণ, তার জ্ঞাতি ভাইয়েরা, 2 কাকা, হিয়ার মামা, বাড়ির জামাই, পাড়া প্রতিবেশী সহ 10 থেকে 12 জনের একটা দল ঘরে দাঁড়িয়ে। সারা দিনের ছটফটানি, খোঁজাখুঁজি আর বুকের ওপর চেপে বসা একরাশ আতঙ্কের পর সবাই এসে জমেছে পুলিশের দরজায়। থানার আইসি চশমাটা টেবিলের ওপর রেখে ভিড়টার দিকে কড়া কিন্তু অভিজ্ঞ চোখে তাকালেন। মেয়ে নিখোঁজ হয়েছে গতকাল ভোরে, আর আপনারা মিসিং ডায়েরি করতে আসছেন আজ সন্ধে 7টায়। কতগুলো ঘন্টা হতে চলল, এত দেরি করলেন কেন? মিসিং কেসে প্রথম 24 ঘন্টা কতটা গুরুত্বপূর্ণ জানেন আপনারা? অনির্বাণ মাথা নিচু করে রইল। ওর মুখটা চরম আত্মগ্লানি আর অপরাধ বোধে একদম বিবর্ণ। ওসি সাহেবের কথার উত্তরে কি বলবেন ভেবে পেলেন না। কি করে যে বলবে, একটা নামজাদা পুরনো পরিবার তাদের আভিজাত্য আর সংসারের মান সম্মান বাঁচাতে গিয়ে এতগুলো ঘন্টা নষ্ট করে ফেলেছে। হিয়ার মেজো কাকা একটু এগিয়ে এসে আমতা আমতা করে সামলানোর চেষ্টা করলেন। না মানে স্যার, প্রথমে তো ভেবেছিলাম বন্ধুদের বাড়ি গেছে বা ছবি তোলার কাজই কোথাও আটকে গেছে। নিজেদের মধ্যে পরিচিতদের ফোন করে খুঁজে বের করার চেষ্টা করছিলাম। তাছাড়া পরিবারের মেয়ে, থানা পুলিশ হলে 5 জনে হাজার কথা বলবে, সেই ভেবেই। থামিয়ে দিলেন ওসি। ওর গলার স্বর কড়া হয়ে উঠল। একটা 16-17 বছরের মেয়ে ভোরবেলা না বলে ঘর ছেড়ে চলে গেল, ফোন বন্ধ। কত রকমের বিপদ হতে পারে সে ধারণা আপনাদের আছে? ওসি শ্যামল দত্ত চশমাটা টেবিলের ওপর রেখে দীর্ঘশ্বাস ফেললেন। ঘরের ভেতরে জমে থাকা 10-12 জনের ভিড়টার দিকে তাকিয়ে ওর বিরক্তি স্পষ্ট ফুটে উঠল। অনির্বাণ বাবু, এই এতজন আত্মীয়া আর প্রতিবেশীকে নিয়ে থানার ভেতর জটলা পাকালে কোনো কাজ হবে না। আইসির গলা গম গম করে উঠল। আপনারা বাকিরা এখন বাড়ি যান। অনির্বাণ বাবু, আপনি থানাতেই থাকুন। স্টেটমেন্টটা আরও কিছু ডিটেলে
লিখতে হবে। আর অরিজিৎ, তুমি আরও সাথে দুজন কনস্টেবলকে নিয়ে এখনই ওদের বাগবাজারের বাড়িতে যাও। লেডি কনস্টেবল সঙ্গে নিও, গিয়ে মেয়েটার ঘরটা খুব ভালো করে সার্চ করো। ওর পড়ার টেবিল, ড্রয়ার, বইয়ের তাক কিছু যেন বাদ না যায়। ওর ল্যাপটপ আর যদি কোনো পার্সোনাল ডায়েরি বা নোটবুক পাও ইমিডিয়েটলি সিজ করে থানায় নিয়ে এসো। যাও, এক মুহূর্ত সময় নষ্ট করো না। ইয়েস স্যার। অরিজিৎ উঠে দাঁড়িয়ে স্যালুট ঠুকে বেরিয়ে গেল। রাত প্রায় 8:30। বাগবাজারের ব্যানার্জি বাড়ির বিশাল পুরনো গেটের সামনে পুলিশের গাড়ি এসে থামতেই পাড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। পুলিশের আগমন ব্যানার্জি বাড়ির ভেতর আর বাইরে থমথমে পরিবেশটাকে আরও ভারী করে তুলল। ভেতরে ঢুকলেন সাব ইন্সপেক্টর অরিজিৎ সেন, সাথে একজন লেডি কনস্টেবল আর দুজন পুলিশ কর্মী। উঠোনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর ফিসফিসানি নিমেষে বন্ধ হয়ে গেল। আলোকমালা দেবী তখনও বসার ঘরের ভারী কাঠের চেয়ারটায় পাথরের মূর্তির মতো বসে আছেন। অরিজিৎ সেন বিনীত কিন্তু পেশাদার গলায় বললেন, নমস্কার, আমি শ্যামপুকুর থানা থেকে আসছি। হিয়ার ঘরটা আমাদের একটু সার্চ করতে হবে। আসুন অফিসার, আমি আপনাদের ওপরের ঘরে নিয়ে যাচ্ছি। দোতলার একদম শেষ মাথার ঘরটা হিয়ার। দরজার কাছে এসে সুলগ্না আলোটা জ্বালাতেই ঘরটা ঝলমল করে উঠল। পড়ার টেবিলে থরে থরে সাজানো মোটা মোটা বই। এক পাশে একটা বড় ক্যানভাসে আধফোটা চিত্রকর্ম, পাশে রং আর তুলি। বিছানার চাদরে তখনও একটা সূক্ষ্ম ভাঁজ পড়ে আছে, যেখানে ভোররাতে হিয়া শেষবারের মতো শুয়েছিল। লেডি কনস্টেবল আর অরিজিৎ সেন ঘরে ঢুকে খুব সাবধানে তল্লাশি শুরু করলেন। প্রতিটা কোণ, বইয়ের ফাঁক, জামাকাপড়ের আলমারি, ঘরের পেছনের বারান্দার টবগুলো কিছুই বাদ গেল না। অরিজিৎ সেন পড়ার টেবিল থেকে হিয়ার ধূসর রঙের ল্যাপটপটা তুলে নিলেন। লেডি কনস্টেবল ড্রয়ার থেকে খুঁজে পেলেন একটা চামড়ায় বাঁধানো প্রকাণ্ড ডায়েরি। বাইরের কভারটা বেশ পুরনো কিন্তু শক্ত করে বাঁধাই করা। আর কিছু পাননি? অরিজিৎ বাবু জিজ্ঞেস করলেন। না স্যার, এই ল্যাপটপ আর ডায়েরিটা ছাড়া আর বিশেষ কিছু সন্দেহজনক মিলল না। কোনো চিঠি বা নোটিশ নেই। কনস্টেবল জানালেন। জিনিসগুলো সাবধানে প্লাস্টিকের এভিডেন্স ব্যাগে সিজ করে নেওয়া হলো। বিষণ্ণ সুলগ্না দেবীকে আশ্বাস দিয়ে অরিজিৎ সেনের টিম দ্রুত বেরিয়ে এলো ব্যানার্জি বাড়ি থেকে। রাত 10:30। শ্যামপুকুর থানা। আইসি শ্যামল দত্ত চশমাটা নাকের ওপর নামিয়ে টেবিলের ওপর রাখা ডায়েরি আর খোলা ল্যাপটপটার দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন। পাশে উদ্বিগ্ন মুখে বসে অনির্বাণ, আর চারপাশ ঘিরে দাঁড়িয়ে তদন্তকারী অফিসার অরিজিৎ সহ আরও 2-3 জন পুলিশ কর্মী। আপনি আপাতত বাড়ি যান অনির্বাণ বাবু। আপনার স্ত্রী মা কেঁদে কেঁদে প্রায় অসুস্থ হয়ে পড়েছেন। ওনাদের খেয়াল রাখুন, আমরা দেখছি কতটা কি করা যায়। বিষণ্ণ মুখে অনির্বাণ থানা থেকে বেরিয়ে আসে। পুরো থানা জুড়ে এক অদ্ভুত রহস্যময় নিস্তব্ধতা, কারণ পুলিশ এখন মহা বিপদে আর ধন্দে পড়েছে। আইটি সেলের কনস্টেবল ল্যাপটপের পাসওয়ার্ড ক্র্যাক করে সাইবার সিকিউরিটির সাহায্যে সমস্ত ড্রাইভ, ব্রাউজিং হিস্ট্রি আর ফাইলগুলো ঘেঁটে ফেলেছে, কিন্তু ভেতরে তেমন কিচ্ছু নেই। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে হিয়ার সেই পার্সোনাল ডায়েরি থেকে। অরিজিৎ ডায়েরির পাতাগুলো একটার পর একটা উল্টে চলেছেন। পুরো ডায়েরির শেষ 100-150 পাতার মধ্যে একটাও অক্ষর বা শব্দ লেখা নেই। না কোনো তারিখ, না কোনো নাম, না কোনো ডায়েরির নোট। পুরো ডায়েরিটা জুড়ে কেবল কয়েকটা ছবি আঁকা। আইসি শ্যামল দত্ত বিরক্ত চিন্তিত মুখে চশমাটা হাতে নিয়ে বললেন, এ কেমন ডায়েরি লেখার কায়দা অরিজিৎ? একটা শব্দও নেই, শুধু ছবি। মেয়েটা কি আমাদের সাথে কোনো কোড ল্যাঙ্গুয়েজে কথা বলতে চাইছে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? বুঝতে পারছি না স্যার। আপনি আমায় কয়েকটা গুন্ডা বদমাশকে কেলিয়ে লাট করে ধরে আনতে বললে সেসব আমি করতে পারি, কিন্তু আঁকা থেকে ক্লু উদ্ধারের মতন মগজ ভগবান আমায় দিয়ে পৃথিবীতে পাঠাননি স্যার। শ্যামল দত্ত বিরক্ত হয়ে অরিজিতের দিকে তাকান। মগজাস্ত্র বলে একটা খুব ডেলিকেট ওয়েপেন হয় অরিজিৎ। সময় সময় ওটাতেও শান দিও। চেষ্টা করি স্যার, কিন্তু খুব একটা লাভ হয় না। প্রথম ছবিটা দেখে মনে হচ্ছে ব্যাপারটা অনেকটা রূপক গোছের। 2টো গ্লাসে চা নিয়ে এসে চেয়ারটা টেনে শ্যামল দত্তের পাশে বসে অরিজিৎ। দেখতে থাকে প্রথম পাতার ছবিটা। একটি প্রকাণ্ড পুরনো রাজপ্রাসাদের মতো বাড়ি, যার জানালা দরজাগুলো বিশাল প্রকাণ্ড শিকল দিয়ে বাঁধা। সেই বাড়ির ঠিক ওপরের বারান্দায় আছে একটা ছোট পাখির খাঁচা। পাখিটা ছোলা খাচ্ছে, কিন্তু খাঁচার দরজাটা খোলা। কিছুক্ষণ পর সশব্দে চায়ের গ্লাসে চুমুক দিয়ে বলে, আমারও সেই রকমই মনে হচ্ছে। উফ, কতবার বলেছি তোমায় শব্দ করে আমার সামনে এভাবে চায়ের কাপে চুমুক দেবে না। সরি স্যার। কি বলছিলে বলো? স্যার, এই যে রাজপ্রাসাদের মতো বাড়িটা, এটাই মনে হয় ব্যানার্জি বাড়ির কথা বোঝাতে চেয়েছে। আর ওই যে খাঁচার ভেতর পাখি,
সেই পাখি মনে হয় মেয়েটা নিজে। দরজা খোলা আছে দেখছেন না, দরজা খোলা পেয়ে পাখি পালিয়ে গেছে। আরে বাস, তুমি তো খাদ্যরসিক থেকে দিনে দিনে চিত্রশিল্পের সমজদার হয়ে উঠছো হে। হাসি ফুটে ওঠে অরিজিতের মুখে। পরে ছবিটার ব্যাখ্যা করো দেখি। তার মানে প্রথম ছবিটা ঠিক হয়েছে, মনে হচ্ছে ছবিটা দেখে আমারও এমনটাই মাথায় এসেছিল। দ্বিতীয় পাতায় আঁকা একটি ঘড়ি, ঘড়ির কাঁটাগুলোতে 9টা 10টা আর 11টার অঙ্কগুলো লাল কালিতে বারবার গোল করা, আর ঘড়ির নিচ থেকে একটা হাত বেরিয়ে এসে একটা হৃদয়ের ওপর গিয়ে পড়েছে। ঘড়ি থেকে হাত বেরোচ্ছে কেন স্যার? এমন তো বাপের জন্মে দেখিনি। যা দেখোনি সেটা তো এখন দেখতে পাচ্ছ, এবার ব্যাপারটাকে ব্যাখ্যা করার চেষ্টা করো। ওদের বাড়িতে অনেক অ্যান্টিক জিনিস আছে স্যার, আমি একটা গল্পে পড়েছিলাম এই সমস্ত অ্যান্টিক জিনিসের মধ্যে মাঝে মাঝে কোনো আত্মা ভর করে, তেমন কোনো পুরনো ঘড়ি জ্যান্ত হয়ে ওঠে না তো স্যার? হোয়াট রাবিশ! সব কিছু রাবিশ বলে উড়িয়ে দেবেন না স্যার, এই সব পুরনো আমলের বাড়িগুলোর ভেতরে এইরকম অনেক কিছু থাকে। উফ, তুমি ওই সুনন্দের কাছে গিয়ে বসো তো, আমাকে অন্তত একটু চিন্তা করতে দাও। আমার ঘাড়ের কাছে এভাবে ফোঁস করে নিঃশ্বাস ফেলতে থাকলে আর ওই রকম ভূতের গল্প শোনাতে থাকলে আমিও কিছু চিন্তা করতে পারবো না। অরিজিৎ অনিচ্ছা সত্ত্বেও হাতের চায়ের গ্লাসটা নিয়ে টেবিল ছেড়ে উঠে গিয়ে পাশের টেবিলে কনস্টেবল সুনন্দের পাশে গিয়ে বসলো। সুনন্দ তখন কম্পিউটার স্ক্রিনে একটানা আঙুল চালিয়ে যাচ্ছে, চোখে মুখে মারাত্মক বিরক্তি। অরিজিৎ নিজের মনেই চায়ের গ্লাসের শেষ চুমুকটা দিয়ে বিড়বিড় করে উঠল। চাটাও জুড়িয়ে জল হয়ে গেল। ভূতের গল্প ভালো না লাগলে না বলুক, তা বলে ঘড়ি থেকে হাত বেরিয়ে হৃদয় চেপে ধরাটা কি খুব স্বাভাবিক নাকি? ওদিকে শ্যামল দত্ত টেবিলের ওপর ডায়েরিটা ছড়িয়ে রেখে চশমাটার একবার মুছে চোখ আটলেন। দ্বিতীয় ছবিটার দিকে খুব গভীরভাবে তাকাতে লাগলেন তিনি। একটি ঘড়ি, 9টা 10টা 11টা গোল করা লাল কালিতে, তার নিচে একটা হাত যা গিয়ে স্পর্শ করছে বা আঁকড়ে ধরছে একটা হৃদয়কে। কি দেখছেন মশাই এত রাতে মন দিয়ে? চমকে ওঠেন শ্যামল দত্ত। তারপরে সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে হাসি ছড়িয়ে পড়ে তার মুখে। আরে বিমল, তুমি কি ব্যাপার? ওই যে কথায় আছে না, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে, আমার ব্যাপারটা হয়েছে ঠিক সেই রকম। এসেছিলাম এক আত্মীয়ের ছেলের অন্নপ্রাশনে, তো সেখানে এসে দেখি আমার ছোট শালিকার দেওরের মোবাইল ফোন পিক পকেট হয়ে গেছে। সেই বিষয়ে রিপোর্ট করতেই হেতায় আগমন। শ্যামল দত্ত তাকিয়ে দেখেন পাশে দুটি অল্প বয়সী ছেলে দাঁড়িয়ে আছে। তিনি অরিজিৎকে ডেকে ছেলেটির রিপোর্ট লিখে নেওয়ার জন্য পাঠালেন। এসব কিসের ছবি হে ভায়া? আর বলো না, এক বনেদি বড়লোকের বাড়ির মেয়ে সকালবেলা কাউকে কিছু না বলে বাড়ি থেকে উধাও হয়ে গেছে। বাড়ির লোক রিপোর্ট করতে এসেছিল সন্ধে 7টায়। আমরা তার ঘর সার্চ করতে গিয়ে পেয়েছি একটা ল্যাপটপ আর এই ডায়েরি। ল্যাপটপে তেমন কিছুই পাইনি, কিন্তু ডায়েরি জুড়ে আঁকা এইরকম সব বিটকেল ছবি। এবার এই বয়সে এসে এইসব ছবি উদ্ধার করতে বসা, কি মুখের কথা! দৃশ্যতই হতাশ দেখায় শ্যামল দত্তকে। আমি একবার দেখতে পারি কি? ঘাড় হেলান শ্যামল দত্ত। ডায়েরিটা নিজের দিকে ঘুরিয়ে নেন বিমলেন্দু। দুজনে মিলে ঝুঁকে পড়েন ডায়েরির উপর। কিছুক্ষণ পাতা উল্টে দেখার পর ঘাড় ঘুরিয়ে ডাক দেন, এই মিত, একবার এদিকে শুনে যাও। শ্যামল দত্তের দিকে তাকিয়ে বলেন, মৃত্যুঞ্জয় দত্তর নাম শুনেছ? শুনেছি। সাংঘাতিক বুদ্ধিমান সে ছোকরা নাকি? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, তোমারই তো কিরকম আত্মীয় হয় তাই না? ওই যে নীল পাঞ্জাবি পরে রিপোর্ট লেখাচ্ছে যে, সেই মৃত্যুঞ্জয় দত্ত, আমার ছোট শালিকার ছেলে। তাই নাকি? এ তো নিতান্তই ছেলে মানুষ হে। ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে 2 বছর চাকরি করা হয়ে গেল। মিত ধীরে ধীরে এসে দাঁড়ায় টেবিলের সামনে। বলো মেশো। বিমল চোখ নাচান শ্যামল দত্তের দিকে তাকিয়ে। তিনি ইশারায় সম্মতি দেন। দেখ তো বাবা, এই দ্বিতীয় ছবিটা দেখে কি বুঝিস? এই কে আছিস এই টেবিলে আর একটা চেয়ার দিয়ে যা। হাঁক মারেন শ্যামল দত্ত। ব্যাখ্যা করার আগে এই ছবি কে এঁকেছে, এটা কার ডায়েরি, এই বিষয়টা আমাকে জানতে হবে মেশো। একটা ছবির ব্যাখ্যা অনেক রকমভাবেই হতে পারে, কিন্তু ইতিহাসটা একটু জানা দরকার, যেহেতু ছবিটা একটা পার্সোনাল ডায়েরিতে আঁকা মনে হচ্ছে। শ্যামল দত্ত সংক্ষেপে পুরো ঘটনাটা মিতের সামনে বর্ণনা করেন। সে প্রথম পাতার ছবিটা দেখে বলে, প্রথম ছবিটার ব্যাখ্যা আপনারা যেরকম করেছেন আমারও মনে হয় ব্যাপারটা সেটাই। হাসি মুখে পাশে এসে দাঁড়ায় অরিজিৎ। দেখেছেন স্যার, বলেছিলাম না, মাঝে মাঝে মাথাটা আমারও ঠিকঠাকই কাজ করে। কিন্তু দ্বিতীয় ছবিটা? মিত খানিকক্ষণ চুপ করে বসে থাকে।
মেয়েটার উপর সম্ভবত এই সময়গুলোতে কিছু একটা হয়েছিল। বিমলবাবু চোখ কুঁচকে তাকান মিতের দিকে। সেটা কি করে বুঝলি? ঘড়িতে যে লাল গোলগুলো করা আছে ওগুলো সম্ভবত কিছু নির্দিষ্ট সময়, আর ওখান থেকে হাত বেরিয়ে এসে হৃদয়টাকে ধরছে। তার মানে আমার যা মনে হচ্ছে ওই সময়গুলোতেই ওই মেয়েটির সঙ্গে কিছু না কিছু ঘটেছে। হিয়া নিজেকে এখানে সম্ভবত ওই হাড় দিয়ে চিহ্নিত করেছে। হৃদয় মানেই তো হিয়া। অরিজিৎ চোখ চকচকে করে তাকিয়ে থাকে মিতের দিকে। দারুণ করে বললেন তো স্যার। অরিজিতের কথায় কোনো গুরুত্ব না দিয়ে মিত শ্যামল দত্তের দিকে তাকিয়ে বলে, পরের ছবিটা একটু দেখি স্যার। তৃতীয় পাতায় পৌঁছতেই ঘরের আবহাওয়া যেন এক ধাক্কায় কিছুটা পাল্টে গেল। ছবিটা অত্যন্ত গা ছমছমে এবং জটিল। পাতার মাঝখানে একটা বিশাল অন্ধকার ঘরের মতো আঁকা। তার একদম এক কোণে একটা ছোট ড্রেসিং টেবিল, যার আয়নায় প্রতিফলিত হচ্ছে একটা মেয়ের মুখ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মেয়েটার মুখটাতে কোনো চোখ, নাক বা মুখ নেই। পুরো ফাঁকা একটা অবয়ব। আর সেই আয়নার ঠিক পেছন থেকে অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এসেছে অজস্র অস্পষ্ট মানুষের হাতের ছায়া। হাতগুলোর আঙুলগুলো লম্বা লম্বা, কাটার মতো তীক্ষ্ণ, যেগুলো মেয়েটার দিকে তেড়ে আসছে। তবে সবচেয়ে অদ্ভুত বিষয় হলো ঘরের মেঝে জুড়ে অজস্র ছোট ছোট দাবা খেলার চাল বা বোর্ডে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর তাদের ওপর পা দিয়ে হেঁটে যাচ্ছে একটা বিশাল কালো রঙের ছায়া। ছবিটা দেখে ঘরে উপস্থিত সবাই কিছুক্ষণ চুপ করে রইল। অরিজিৎ বলে উঠল, এ তো বড় অদ্ভুত ব্যাপার। আয়নায় মুখ নেই, আবার চারপাশে হাতের ছায়া। মিত ছবিটার ওপর হাত বোলালো। খুব মনোযোগ দিয়ে পেন্সিলের প্রতিটি টানের গভীরতা মাপার চেষ্টা করলো সে। তারপর ধীরে ধীরে মুখ তুলে শ্যামল দত্তের দিকে তাকালো। হিয়া ব্যানার্জির বয়স কত বলছিলেন যেন? বেশি না, 16-17 বছর বয়স। আর ব্যানার্জি পরিবার বলতে ওদের বিশাল বনেদি পরিবার। ঠাকুমা, বাবা, মা, কাকা, জ্ঞাতিরা সবাই একসাথে থাকেন। বেশ মিলমিশ আছে পরিবারের, ভালো নামডাক আছে। মিত মাথা নাড়ল। ছবিটা ভালো করে দেখুন স্যার, আয়নায় মুখটা ফাঁকা। এর মানে আমার মতে মেয়েটি নিজের পরিচয় বা নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় মিত। তারপর বিমল বাবুর দিকে তাকিয়ে বলে, টিনেজার তো, হয়তো একটু বেশি ইমোশনাল, বা ওর কথা বোঝার মতো বাড়িতে তেমন কেউ ছিল না, বা হয়তো ওর তেমন স্বাধীনতা ছিল না। অরিজিৎ হেসে বলে, এই বয়সে বাপ মার কাছে আমরা স্বাধীনতা চাওয়ার চেষ্টা করলে কপালে জুতোর বাড়ি ছাড়া আর কিছু জুটতো না। শ্যামল দত্ত মাথা নাড়েন। দিনকাল পাল্টে গেছে হে, দিনকাল অনেক পাল্টে গেছে। আমাদের সময়কার দিন দিয়ে আজকালকার দিনের ছেলেপুলেদের বোঝার চেষ্টা করো না। কিছু মনে করবেন না স্যার, আজকালকার ছেলেপুলেরা একটু বেশি পাকা, বড় বেশি মুখে মুখে তর্ক করে, গুরুজনদের মান্যই করতে চায় না। মিত ফিরে আসে টেবিলের কাছে। অরিজিতের দিকে তাকিয়ে বলে, বিনা প্রশ্নে কোনো কিছু মেনে নেওয়া কিন্তু খুব একটা কাজের কথা নয়, তাই না? একটা কথা মনে করে দেখুন, আজকালকার দিনে বাচ্চারা বেশিরভাগই নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হচ্ছে। তাই সেভাবে দেখতে গেলে ওদের কথা বলার লোকও অনেক কমে গেছে। যে মেন্টাল সাপোর্ট আমরা কাকা, দিদি বা পিসি, মামাদের থেকে পেতাম, সেটা কিন্তু ওরা পায় না। এই মেয়েটার তো বিশাল ফ্যামিলি মৃত্যুঞ্জয়। এর এমন উধাও হয়ে যাওয়ার কারণ তাহলে কি হতে পারে? শ্যামল দত্ত উত্তর দেন, অনেক কিছু হতে পারে। ও বাড়ির লোকের প্রত্যাশার চাপের কাছে নিজেকে হারিয়ে ফেলতে পারে, বা ওর কোনো সংকট বোঝানোর মতো মানুষ খুঁজে না পেয়ে পরিবেশ থেকেই পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। আর একটা কথা ভুলে গেলে চলবে না, এই বয়সে অনেক মানুষেরই আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে না। তাই আবেগের বশে কোনো ভুল পদক্ষেপ নেওয়ার আগে মেয়েটাকে খুঁজে বের করতে হবে। বিমলেন্দু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। আমরা তাহলে এগোই ভায়া, অনেকটা পথ যেতে হবে, রাতও হলো। শ্যামল দত্ত মাথা নাড়েন। তারপর হাসি মুখে হাত এগিয়ে দেন মিতের দিকে। মৃত্যুঞ্জয়, তোমার কথা এতদিন অনেক শুনেছি, আজ আলাপ হলো। যদি প্রয়োজন হয় আমি কিন্তু তোমায় ফোন করতে পারি। অবশ্যই। ঘড়িতে তখন রাত 2:45। তিতিরের গোটা করে মিসড কল পড়ে আছে। পকেট থেকে ফোনটা বার করে ও রিং করলো তিতিরকে। দ্বিতীয় রিং হতেই ওপাশ থেকে ঘুম জড়ানো কিন্তু হালকা উদ্বেগের সুর ভেসে এলো। হ্যালো, অন্নপ্রাশনের অনুষ্ঠান তো অনেকক্ষণ শেষ হয়ে যাওয়ার কথা। সব ঠিক আছে তো? তোকে বলেছি না বাড়ি ফিরে আমাকে সবসময় একটা টেক্সট করে দিবি। আরে বাবা, এইমাত্র বাড়ি ঢুকলাম, এতক্ষণে পকেট থেকে ফোন বার করে দেখি তোর এতগুলো মিসড কল। মিনিট 5 আগেও দেখলাম একটা কল ঢুকেছে, তাই তোকে ফোন করলাম। তা না হলে এত রাতে ফিরলি কেন? মিত একটু হালকা হেসে নিচু গলায় বলল, সব ঠিক ছিল তিতির, কিন্তু অনুষ্ঠান সেরে একজনের হারানো ফোনের ব্যাপারে ডায়েরি করতে এসে এমন এক চক্করে ফেসে গেলাম না, তোকে না বললে মাথাটা হালকা হবে না। কিসের চক্কর? পুলিশ কেস নাকি? তিতির ও পাশে।
বালিশটা টেনে সোজা হয়ে বসলো। ওর ঘুমের ঘোর নিমেষে উধাও। বাগবাজারের এক নামজাদা বিশাল বনেদি বাড়ির কেস তিতির। 18-19 বছরের একটা মেয়ে নাম হিয়া আজ ভোরবেলা থেকে হঠাৎ গায়েব। ফোন সুইচ অফ, কোনো খোঁজ নেই। ভোরবেলা গায়েব মানে? তিতির শিউরে উঠল। এতটা রাতে বা ভোর রাতে একটা মেয়ে বাড়ি থেকে একা বেরিয়ে গেল, আর সারাদিন ধরে তার কোনো খোঁজ নেই? এটা কিভাবে সম্ভব মিত? পরিবারের লোকজন কি করছিল? সেটাই তো আসল ট্র্যাজেডি তিতির। মিত দীর্ঘশ্বাস ফেলল। পরিবার বলতে তো একেবারে এলাহি ব্যাপার স্যাপার। ঠাকুরমা থেকে শুরু করে বাপ মা কাকা পিসি, আভিজাত্যের বহর দেখলে চোখ কপালে উঠবে। অথচ মেয়েটা যে গত রাতে 3টে অবধি জেগে কাজ করেছে, তারপর ভোর হতে না হতে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, সেটা সকাল 9টা পর্যন্ত কেউ বুঝতেও পারেনি। সবাই ভেবেছে মেয়ে ঘুমাচ্ছে। ইস, ভেবে আমার গায়ে কাঁটা দিচ্ছে মিত। তিতিরের গলায় স্পষ্ট উদ্বেগ ও ভয়। আজকালকার যা দিনকাল, ওইটুকু একটা মেয়ে অত ভোরে একা একা কোথায় যাবে? তার ওপর সারাদিন ধরে নিখোঁজ। কত রকমের যে বিপদ হতে পারে। কোনো দুর্ঘটনা নাকি কোনো বাজে লোক, উফ, আমি তো ভাবতেই পারছি না। পুলিশ কি বলল? মেয়েটা কিছু লিখে রেখে গেছে? মিত কিছুটা রহস্যের সুর এনে বলল, মেয়েটা কোনো চিঠি রেখে যায়নি তিতির। কিন্তু যাওয়ার আগে ওর ডায়েরিতে কোনো লেখা না লিখে একের পর এক অদ্ভুত সব রূপক ছবি এঁকে দিয়ে গেছে। প্রথমটায় আঁকা একটা শিকল বাঁধা রাজপ্রাসাদ আর খাঁচা খোলা পাখি। পরেরটায় একটা ঘড়ি আর 9টা-10টার ঘরে লাল দাগ। আর 3 নম্বর ছবিতে একটা চেহারাহীন মেয়ে, যার দিকে অন্ধকার থেকে অজস্র ভয়ার্ত হাত তেড়ে আসছে। বলিস কি, আসলে আমার যতটা মনে হয় ব্যানার্জি পরিবারের শ্বাসরোধী পরিবেশ, নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা আর কোনো এক অদৃশ্য ভয়ে তিল করে শেষ হয়ে যাওয়ার ম্যাপই ও এঁকে রেখে গেছে ডায়েরির পাতায়। আহারে, তিতিরের গলাটা ভারী হয়ে এলো। আমাদের সমাজটা না সত্যি অদ্ভুত মিত। বাইরে থেকে বিশাল নামডাক, অথচ ঘরের ভেতর 4টে দেওয়ালের মাঝে একটা কম বয়সী মেয়ে কতখানি একা আর তিলে তিলে নিঃশেষ হয়ে যাচ্ছিল, সেটা ওর নিজের বাবা মাও টেরই পেল না। শেষ ছবিটা আমাকেও খুব ভাবাচ্ছে। কি এমন ঘটলো মেয়েটার সাথে যে ওকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত নিতে হলো, সেটাই বুঝতে পারছি না। আচ্ছা তিতির, তুই আমায় একটা কথা বলতো, একটা মেয়ের কাছে সব থেকে নিরাপদ আশ্রয় কি হতে পারে? ডেফিনেটলি তার বাড়ি, তার পরিবার। তবে সেটা ছেড়ে বেরোনোর কারণ কি হতে পারে বলতো? হয়তো বাড়ির পরিবেশ বাইরের থেকে বেশ ভারী হয়ে গিয়েছিল। তুই কি এই কেসটা সলভ করতে এগোবি? যদি শ্যামল দত্ত ফোন করেন তবেই এগোবো, তা না হলে ওটা আমার এখতিয়ারের বাইরে চলে যাবে। পরের দিন সকাল 8টা নাগাদ মিতের ফোনে নম্বর ভেসে ওঠে শ্যামল দত্তের। ওপাশ থেকে শ্যামল দত্তের গম্ভীর অথচ কিছুটা চিন্তিত গলা ভেসে এলো। গুড মর্নিং মৃত্যুঞ্জয়, জানি অত রাতে ফিরেছো, এখনো হয়তো ঘুমাচ্ছ, কিন্তু একটা বিশেষ কথা বলার জন্য ফোনটা করলাম। না না স্যার, আমি জেগেই আছি। কোনো নতুন আপডেট এলো নাকি ব্যানার্জি বাড়ি থেকে? মিত উঠে দাঁড়িয়ে জানলার পর্দাটা সরালো। বাইরের সকালের রোদ ততক্ষণে রাস্তায় এসে পড়েছে। নতুন আপডেট মানে মেয়েটির 3-4 জন বিশেষ বন্ধুকে আমি থানায় একটু ডেকে পাঠিয়েছি। আমি চাই ওদের সঙ্গে কথাবার্তা চালানোর সময় তুমি যদি উপস্থিত থাকো তাহলে একটু ভালো হয়। আসলে একটা অল্প বয়সী মেয়ে প্রায় 24 ঘন্টার উপর নিখোঁজ হয়ে গেছে। যেভাবে হোক ভালোই মেয়েটাকে বাড়ির লোকের হাতে আমি তুলে দিতে চাইছি। ছেলে মেয়েগুলোকে কখন ডেকেছেন? 9:30 নাগাদ। আমি ঠিক পৌঁছে যাব, চিন্তা করবেন না। বিছানা থেকে নেমে পড়ে মিত। আর দেরি করার সময় নেই, চটজলদি তৈরি হয়ে বেরিয়ে পড়তে হবে। ব্রাশ করতে করতে তিতিরকে টেক্সট করে, বাগবাজারের কেসটা হাতে নিচ্ছি, 9:30টায় শ্যামপুকুর থানায় যাব। চটজলদি রিপ্লাই আসে, মেয়েটাকে চটপট খুঁজে বের করে ফেলবি, দেখিস বেশি দেরি যেন না হয়। শ্যামপুকুর থানার মাঝারি সাইজের এসি ঘরটায় তখন এক বিদঘুটে অস্বস্তি ছেয়ে আছে। ঘরের একপাশে কাঠের লম্বা বেঞ্চটায় বসা 4-5 জন মাঝবয়সী অভিভাবক, তাদের চোখে মুখে উৎকণ্ঠা আর অস্বস্তির ছাপ স্পষ্ট। আর ঘরের ঠিক মাঝখানে আইসি শ্যামল দত্তের টেবিলের সামনে 4খানা প্লাস্টিকের চেয়ারে গুটিসুটি মেরে বসে আছে 4 জন 16-17 বছরের ছেলে মেয়ে। হিয়ার স্কুলেরও টিউশনের বন্ধু। 4 জনের 4 জোড়া চোখ অনবরত এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কখনো দেওয়ালে টাঙানো ক্রাইম চার্টের দিকে, কখনো কনস্টেবলদের কোমরে ঝুলতে থাকা রিভলভারের চামড়ার খাপের দিকে, তো কখনো আবার টেবিলে রাখা মোটা মোটা কেস ফাইলের দিকে। হঠাৎ বেঞ্চ ছেড়ে তড়িৎ গতিতে এগিয়ে এলেন চশমা পরা এক মাঝবয়সী ভদ্রলোক, প্রমিতের বাবা। হাত দুটো জোর করে একটু উত্তেজিত গলায় বলে উঠলেন, আইসি স্যার, বিশ্বাস করুন আমার ছেলেকে ডেকে পাঠিয়ে এভাবে থানায় জিজ্ঞাসাবাদ করে কোনো লাভ হবে না স্যার। ও তো নিতান্তই বাচ্চা ছেলে, সারাদিন পড়া আর বই নিয়ে থাকে। হিয়ার সাথে ও শুধু মাঝে মধ্যে টিউশনে গল্প টল্প করতো, ব্যাস। মেয়েটা কেন বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেল সে বিষয়ে ও কিছু বলতে পারবে না।
পাশ থেকে আর এক ছাত্রীর মাও আঁচলটা সামলাতে সামলাতে এগিয়ে এলেন। ঠিকই তো বলছেন স্যার, আমার মেয়ে তো কাল রাত থেকে কেঁদেই আকুল। হিয়ার সাথে ওর বন্ধুত্ব ঠিকই, কিন্তু হিয়া যে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে তা ওর মাথায় কোনোদিন আসেনি। মিছিমিছি বাচ্চাগুলোকে থানায় ডেকে এভাবে ভয় দেখালে তো ওদের পড়াশোনায় নষ্ট হয়ে যাবে স্যার। আইসি শ্যামল দত্ত চশমাটা টেবিলের ওপর রাখলেন, তারপর অত্যন্ত ধীর ও শান্ত গলায় অভিভাবকদের দিকে তাকিয়ে বললেন, আপনারা দয়া করে একটু শান্ত হন, অত চিন্তা করবেন না। আমরা তো আপনার সন্তানদের কোনো অপরাধী মনে করছি না, আর কোনো জেরা বা ভয় দেখানোর উদ্দেশ্য আমাদের নেই। কিন্তু স্যার দেখুন ওরা কতটা ভয় পেয়ে এদিক ওদিক দেখছে। আমরা শুধু ওদের সাথে বন্ধুদের মতো একটু কথা বলতে চাইছি। হিয়া গত কয়েকদিন ধরে মানসিকভাবে কোনো কষ্টে ছিল কিনা বা বন্ধুদের সাথে কথা বলতে বলতে কিছু বলে ফেলেছিল কিনা সেটাই একটু জানার চেষ্টা করছি। হয়তো এমন কোনো ছোট কথা যা আপনাদের কাছে গুরুত্বহীন, সেটাই আমাদের মেয়েটাকে খুঁজে বের করার একটা বড় ক্লু এনে দিতে পারে। আপনারা একটু বসুন, আমি ওদের একদম ভয় পাওয়াবো না, কথা দিচ্ছি। ঠিক তখনই থানার দরজার পর্দাটা ঠেলে ভেতরে এসে ঢুকলো মিত। পরনে হালকা হালকা লেবু রঙের শার্ট আর জিন্স, চোখে স্পষ্ট কৌতূহল। তাকে দেখেই আইসি শ্যামল দত্তের মুখে একচিলতে স্বস্তির হাসি ফুটে উঠল। এসো মৃত্যুঞ্জয়, তোমার জন্য অপেক্ষা করছিলাম। শ্যামল দত্ত হাত দিয়ে পাশে চেয়ারটা দেখিয়ে দিলেন, তারপর অরিজিতের দিকে তাকিয়ে হাঁক মারলেন, অরিজিৎ বাচ্চাদের পাঠাও তো। শ্যামল দত্ত চেয়ারটা একটু হেলান দিয়ে বাচ্চাদের দিকে ঝুঁকে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ গলায় কথা শুরু করলেন। হ্যাঁ, এবার বলো তো তোমরা, হিয়ার সাথে তোমাদের শেষ কবে কথা হয়েছে? আরও কেমন ছিল ইদানিং? প্রথম ছেলেটা প্রমিত, যে টেবিলের দিকে চোখ নিচু করে আঙুল মটকাচ্ছিল, সে একটু দ্বিধাগ্রস্ত গলায় মুখ খুলল। সিরিয়াস তেমন কিছু বলেনি স্যার, মানে ও তো একটু শান্ত স্বভাবেরই ছিল। তবে লাস্ট প্রায় 6 মাস ধরে ওর টিউশনের পারফরমেন্স খুব খারাপ হচ্ছিল। কেমিস্ট্রি আর ম্যাথসের মান্থলি টেস্টে মার্কস একদম পাচ্ছিল না ও। স্যাররা বকাঝকা করলে শুধু চুপ করে মাথা নিচু করে থাকতো। ফাঁকিবাজ ছিল কি? পাশের মেয়েটা অনন্যা বলল, না স্যার, হিয়া কিন্তু ফাঁকিবাজ ছিল না। তবে ওই মার্কস কম পাওয়ার পর থেকে ও খুব গুটিয়ে নিয়েছিল নিজেকে। আমাদের সাথে টিফিনের ব্রেকেও আর তেমন কথা বলতো না। আমরা জিজ্ঞেস করলে বলতো মাথা ব্যথা করছে, রাতে ভালো ঘুম হয়নি। এইসব সাধারণ কথায় তেমন কোনো জোরালো সূত্র না পেয়ে শ্যামল দত্ত যখন একটু হতাশ হয়ে মিতের দিকে তাকাচ্ছেন, ঠিক তখনই 3 নম্বর মেয়েটা তানিয়া নিচু কিন্তু খুব পরিষ্কার গলায় বলে উঠল, ও বলেছিল ওর বাড়িতে থাকতে একদম ভালো লাগে না স্যার। মিত একটু নড়ে চড়ে বসে জিজ্ঞেস করে, কেন বাড়িতে থাকতে ভালো লাগে না তা বলেনি? তানিয়া বলতে লাগলো, মাস দুয়েক আগের কথা স্যার। একদিন টিউশন শেষে বৃষ্টি পড়ছিল বলে আমরা ছাতা মাথায় দিয়ে সাইকেল নিয়ে ধীরে ধীরে হাঁটছিলাম। হিয়া হঠাৎ খুব মন খারাপ করে আমাকে বলেছিল, জানিস তানিয়া, স্কুল টিউশন শেষ হলে সবাই বাড়ি ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়ে, আর আমার মনে হয় বাড়ি না ফিরে যদি অন্য কোথাও চলে যেতে পারতাম। মিত মেয়েটার দিকে স্থির চোখে তাকিয়ে বলল, তা তুমি কি বলেছিলে? আমি বলেছিলাম কাল ভোরে ম্যাথ টিউশন আছে, আজ রাতে তাড়াতাড়ি করে খেয়ে দে ঘুমিয়ে পড়, তাহলে এইসব ডিপ্রেশন কেটে যাবে। মনে হয় পরপর কয়েকটা পরীক্ষার নাম্বার কম পেয়ে তোর এমন সব কথা মনে আসছে। আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়, বরং সকালে ফ্রেশ লাগবে। ও বলেছিল আমার কতদিন ভালো ঘুম হয় না জানিস। আমি বলেছিলাম কেন, রাত জেগে পড়িস বুঝি? ও বলেছিল পড়তে আর পারি কোথায়। আসলে আমার আজকাল রাতে খুব ভয় করে রে, ভয় করে। মিত খুব শান্ত নরম গলায় প্রশ্নটা করল, কিসের ভয় তানিয়া? ও কি পরিষ্কার করে কিছু বলেছিল? কোনো মানুষ, কোনো স্বপ্ন, নাকি ঘরের ভেতরেরই কিছু নিয়ে ওর ভয় ছিল? তানিয়া নিজের হাতের আঙুলগুলো মোচড়াতে মোচড়াতে বলল, না দাদা, তেমন কিছু বলেনি। আমি যখন জিজ্ঞেস করলাম ভয় করে মানে ভূত প্রেতের ভয় নাকি, ও খুব অদ্ভুতভাবে হেসেছিল, আর তারপরে আমার বাড়িও চলে এসেছিল। আমি বাড়িতে ঢুকে গেলাম আর ও সাইকেল নিয়ে এগিয়ে গেল। নিজ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে 4 নম্বর ছেলেটার দিকে তাকালো, যে এতক্ষণ একটাও কথা বলেনি। রৌনক, রৌনক তুমি কিছু বলবে? রৌনক মাথা নাড়ে, আমি ওর বিষয়ে কিছু জানি না স্যার, আমার কিছু বলার নেই। প্রমিত রৌনকের দিকে তাকিয়ে বলে ওঠে, কিন্তু তুই তো হিয়ার সব থেকে ভালো বন্ধু। হ্যাঁ, আমরা ভালো বন্ধু ঠিকই, তবে তার মানে এটা নয় যে ওর সব কথা আমাকে বলতো। শ্যামল দত্ত দুজনকে থামিয়ে দেন, ঠিক আছে, আমাদের যতটা জানার ছিল জানা হয়ে গেছে, তোমরা বাড়ি যাও। ছেলে মেয়েগুলো যখন বেরিয়ে যাচ্ছে, মিত রৌনকের কাঁধে হাত রেখে বলে, আমার ফোন নাম্বারটা রাখো রৌনক, যদি কখনো মনে হয় কিছু জানানোর দরকার নিঃসংকোচে দাদাটাকে ফোন করতে পারো। আমি কথা দিচ্ছি তোমার বন্ধুর কোনো ক্ষতি তাতে হবে না। ভীরু চোখে মিতের মুখের দিকে তাকিয়ে ভরসা খোঁজার চেষ্টা করতে থাকে ছেলেটা। তারপরে মাথা নেড়ে বাবা মার সঙ্গে থানা থেকে বেরিয়ে যায়। কি বুঝলে ভাই? অরিজিৎ প্রশ্ন করে মিতকে। বোঝার মতো এখনো তেমন কিছু না ঘটলেও এটুকু বুঝতে পারছি মেয়েটা কোনো কিছুতে ভীষণ ডিস্টার্বড ছিল। রৌনক একটু বেশি চুপচাপ না? শ্যামল দত্ত মিতের দিকে তাকিয়ে প্রশ্ন করেন।
এখনকার মতো এই পর্যন্ত থাক, এর পরবর্তী পর্ব আমি কালকে আপলোড করব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।